কথাটা বলে তীব্র উত্তরের আশা না করে পেছন ঘুরে গাড়ির দিকে এগিয়ে গেল। আর রূপ সে তো অবাকের শেষ প্রান্তে। তীব্র ইনডাইরেক্টলি তাকে লিফট দিল, কিন্তু কেন? আর কিছু ভাবার আগে গাড়ির হর্ন শুনে সামনে তাকালো রূপ। তীব্রর গাড়ি দেখে আরো অবাক হলো। তীব্র কি সত্যি তাকে লিফট দেবে? রূপকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তীব্র বলে উঠল, গাড়িতে ওঠো। রূপ অবাকের রেশ থেকে বেরিয়ে আমতা আমতা করে বলল, আমি যেতে পারবো। আর কিছু বলার আগে তীব্র ধমক দিল, এই মেয়ে, তোমার কাছে জানতে চেয়েছি আমি। বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো। তীব্র যদিও আস্তে করে ধমক দিয়েছে, কিন্তু রূপের কাছে সেটা রাম ধমক মনে হলো। ঠোঁট উল্টে নিজের কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে গাড়িতে উঠে বসলো। রূপ বসার সাথে সাথে তীব্র গাড়ি স্টার্ট দিল। নিশ্চুপ পরিবেশ বিরাজমান গাড়ির ভেতর, তবে দুজনেরই হৃদয়ে ঝড় চলছে। নীরব ঝড় যাকে বলে। রূপ কিছুক্ষণ থেকে উসখুস করছে, যা তীব্রর চোখ এড়ায়নি। তাই গাড়ির গতি কমিয়ে ধীরে কিন্তু গম্ভীর স্বরে বলল, কিছু বলবে? রূপ চট করে তীব্রর দিকে তাকালো। সে কিছু বলতে চায়, তীব্র বুঝলো কি করে? মনের কথা পড়তে পারে নাকি এলো? মনের কথা মনে রেখে ধীর কণ্ঠে বলে উঠল, আপনি ওখানে কি করছিলেন? না মানে রূপকে থামিয়ে তীব্র বলে উঠল, কাজ ছিল তাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তীব্রর কথায় রূপ সন্তুষ্ট হলো না, বরং আরও উত্তেজিত হয়ে কিছু বলবে তার আগেই তীব্র বলে উঠল, এখন কোনো কথা বলো না, গাড়ি ড্রাইভ করতে সমস্যা হচ্ছে। রূপ নিজের গলার কথা গিলে নিয়ে অবাক চোখে তাকালো। লাইক সিরিয়াসলি? এ লোকের গাড়ি ড্রাইভ করতে অসুবিধে হবে রূপ কথা বললে? আজব লোক তো। রূপ আর কিছু না বলে চুপ করে রইল। কিছু সময় পর গাড়ি থেমে যেতে দেখে অবাক হয়ে বাহিরে তাকিয়ে দেখল ব্যানার্জি হাউস এসে পড়েছে। কিন্তু তীব্র ওর বাড়ির ঠিকানা জানলো কি করে? ও তো বলেনি। রূপ জানে এখন বললেও কোনো উত্তর পাবে না, তাই এসব জিজ্ঞেস না করে বলল, ধন্যবাদ। তীব্র ভ্রুকুসকে তাকিয়ে ইশারায় বোঝালো কেন। রূপ তীব্রর দিকে তাকিয়ে বলে উঠল, লিফট দেওয়ার জন্য। কথাটা বলে আর না দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে হাঁটা ধরল। পেছন থেকে তীব্র বলে উঠল, এর আগেও কোনো এক আধার রাতে আমাদের আকস্মিক দেখা হয়েছিল, যেখান থেকে পরিচয় শুরু। সেই রাতটা আমার স্মরণীয় কোনো রাত। কথাটা বলেই গাড়ি স্টার্ট দিল। আর রূপ সে অবাক বিস্ময় নিয়ে তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ব্যালকনির থাই গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তীব্র। মন মস্তিষ্ক জুড়ে শুধু রূপের বিচরণ চলছে। কি মায়া দিয়ে তৈরি মেয়েটা, এক দেখাতেই ঘায়ল করে দিল তাকে ভেবেই মৃদু হাসল তীব্র। বড় কিং বেডটাতে মুঠোফোনটা শব্দ করে বেজে উঠতেই ভাবনা ছেড়ে বেরিয়ে এসে ফোন কানে তুলল। তীব্র কিছু বলবে তার আগেই ওপাশ থেকে এক নিঃশ্বাসে কেউ বলে উঠল, ব্রো, আমাকে বাঁচা প্লিজ। তীব্র বিরক্ত কণ্ঠে বলল, এসব না বলে কি হয়েছে সেটা ক্লিয়ারলি বল মৃন্ময়। মৃন্ময় অসহায় কণ্ঠে বলল, কি বলবো বলতো? আমি আবার কিছু বলার বাকি আছে নাকি? তো কলটা কেটে আমাকে ধন্য কর। না না, কল কাটিস না ইয়ার। তুই ছাড়া আমার দুঃখ কে বুঝবে বল? তীব্র এবার রেখে কিছু বলবে তার আগে মৃন্ময় গড় করে বলে উঠল, মা আমার বিয়ে ঠিক করেছে তীব্র, কিছুতেই আমার কথা শুনতে চাইছে না। কাল আবার আমাকে মায়ের পছন্দ করা মেশে দেখা করতে যেতে বলেছে। তীব্র সব শুনে বলল, তো এতে চিন্তার কি আছে, বিয়েই তো হচ্ছে। ইয়ার, তুই পাগল হয়ে গেছিস? বিয়ে করার আর প্যারা সামলানো তো একই কথা। না বাবা, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কিছু কর না প্লিজ ইয়ার। তীব্র কিছুক্ষণ চুপ থেকে বলল, তোকে শুধু দেখা করতে বলেছে, তা দেখা করে আয়। পরে মেয়ের কোনো দোষ খুঁজে সেটা আন্টিকে বলে বিয়ে ক্যান্সেল করে দিবি। মৃন্ময় তীব্রের কথায় সায় জানিয়ে বলল, কিন্তু আমি একা যাব না। এই মেয়ে জাতিটাই একটা আস্ত প্যারা। আর মা বলেছে মেয়ে নাকি তার বন্ধু বান্ধব নিয়ে আসবে। ব্রো, আমি একা হ্যান্ডেল করতে পারবো না এত কিছু। তাই তীব্র মৃন্ময়কে থামিয়ে বলল, তো মেয়েকে নিয়ে যা, ওর তো কোনো কাজ নেই। ও তো যাবেই। মেয়েদের কথা শুনলেই তো যেতে রাজি হয়ে যাবে। কিন্তু তুইও যাবি। পাগল তুই? আমি অফিসের কাজ ফেলে ঘুরতে যাব, তাও আবার এই সব? প্লিজ ইয়ার, না করিস না প্লিজ। তুই তো এমনিতেও কোথাও যাস না, সামনে দিতে পারিস, সুন্দরভাবে সামনে দিতে পারিস তুই। তাই প্লিজ চল না। একদম না, এইসবে আমি নেই। কিন্তু তীব্রর কথা মৃন্ময় তেমন পাত্তা দিল না। অনেক আকুতি মিনতির পর শেষ পর্যন্ত রাজি করিয়েই ছাড়ল। তীব্র হাল ছেড়ে যেতে রাজি হলো।
হাতের প্রচণ্ড ব্যথা পেয়ে আহ শব্দ করে উঠল রুদ্রাক্ষী, কিন্তু তাতে সামনের মানুষটির কোনো হেলদোল নেই। সে এক মনে নিজের রাগ মেটাতে ব্যস্ত। এবার ব্যথায় চোখ দিয়ে জল পড়া শুরু হয়েছে, তবুও ছাড়ছে না দেখে রুদ্রাক্ষী কান্না মিশ্রিত গলায় বলল, ব্যথা লাগছে রোশন, ছাড়ো প্লিজ। রুদ্রাক্ষীর কথা শুনে ছাড়ার বদলে আরো শক্ত করে দেয়ালে চেপে ধরল রোশন। তারপর রক্তচক্ষু নিয়ে বলল, তাই ব্যথা লাগছে খুব? আমারও তো লেগেছিল একদিন বুকের বাঁ পাশে। তখন কোথায় ছিলে তুমি? বরঞ্চ নিজেই ব্যথার কারণ হয়েছিল, তাই না? রুদ্রাক্ষী রোশনের কথা শুনে হাত ছাড়াতে ছাড়াতে বলল, সবসময় একতরফা কথা শুনে বা বিবেচনা করে কেন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় রোশন। তেমনই শুধু চোখের দেখা কাউকে দোষী করাটাও ঠিক নয়। রুদ্রাক্ষীর কথা শুনে হাত ছেড়ে দিল রোশন। দুহাতে নিজের চুলগুলো মুঠোয় করে ধরে বলল, কি বলতে চাচ্ছ তুমি? আমি যা দেখেছি তা ভুল দেখেছি, তাই তো? রুদ্রাক্ষী আশার আলো দেখতে পেল যেন। উত্তেজিত হয়ে কিছু বলবে তার আগেই রোশন তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, চোখের দেখা না হয় ভুল হলো, কিন্তু তোমার ব্যস্ততা সেটা কি? দিনের পর দিন আমার ফোন না তোলা, মেসেজের রিপ্লাই না করা, রাত জেগে অন্য কারোর সাথে ফোনে ব্যস্ত থাকা, এইসব কি? বলো, কি ছিল এইসব? একটু থেমে আবার বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? তোমাকে ভালোবাসা, তোমাতে মতো হওয়া। তবে আর না, এবার থেকে আর তোমাকে নিয়ে ভাববো না। তুমি আজ থেকে আমার কাছে নিষিদ্ধ। কথাগুলো বলেই রোশন ওখান থেকে বেরিয়ে গেল। রুদ্রাক্ষী ধপ করে ফ্লোরে বসে পড়ল। রোশনের বলা এত কথার মধ্যে একটা কথাই শুধু কানে বাজছে, আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? তোমাকে ভালোবাসা। সত্যি রোশনের জীবনে সে ভুল, আর ভালোবাসবে না তাকে রোশন। এভাবে বলল কেন ও? ওর তো ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তবে কি পেয়েও পাওয়া হলো না? কিছু কি ঠিক হবে না? আর ভাবতেই শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ফ্লোরেই শুয়ে পড়ল রুদ্রাক্ষী। রক্তচক্ষু নিয়ে পেখমের দিকে তাকিয়ে আছে বন্ধু মহলের সদস্যরা। পেখম সবার দিকে আর চোখে তাকাচ্ছে আর হাত দিয়ে ঘাসগুলো ছিঁড়ছে। এখন তাদের অবস্থান ভার্সিটির গ্রাউন্ডে। পেখমের এমন খাপছাড়া ভাব দেখে রূপ রেগে বলে উঠল, ঘাসগুলো ছিঁড়ছিস যখন তখন খেয়ে নে, তাও যদি একটু বুদ্ধি হয়। রূপের কথা শুনে পেখম অসহায় চোখে তাকালো ওর দিকে। ঈশান বুটবাজা চিবোতে চিবোতে পেখমকে বলল, এত সেন্টি খাওয়ার কি আছে বলতো? কত খুশির একটা খবর। ঈশানের কথা শুনে ঋদ্ধি বলল, ঠিকই বলেছে হিয়ার, কতদিন পর পেট পুজো হবে, ভাবতেই আমার আনন্দে লুঙ্গি ডান্স করতে ইচ্ছে করছে। ঋদ্ধির কথায় রূপ রেগে বলল, হ্যাঁ, লুঙ্গির ভেতর কিছু পরে নিস, না হলে আমাদের কবলে পড়ে মান ইজ্জত রক্ষা থাকবে না। রূপের কথা শুনে নীল হেসে বলল, এটা ঠিক, আগে থেকে সাবধান করে দিলি। তবে তোরা লেডিসরা এমন মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তোদের দলের সংখ্যা কমে যাবে বলে? মন রেগে পাশে বসা ঈশানের পিঠে দুম করে মেরে নীলকে বলল, চুপ থাক গাধা, বেশি বুঝিস না। ঈশান পিঠ ডলতে ডলতে বলল, নীলের ওপর আমার রাগটা উঠাইলে কোন পেতনি? তুই যেচে পড়ে আমার পাশে বসবি আর আমাকে মারবি? উফ, পিঠের হাড্ডি ভেঙে গেল মনে হচ্ছে। মন ঈশানের দিকে তাকিয়ে ভেঙচি কাটল। পেখম এতক্ষণ চুপ থাকলেও এবার বলে উঠল, দেখ গাইস, আমি নিজেও জানতাম না এই ব্যাপারে। মা কালকে সকালে বলল বিয়ের ব্যাপারটা। আমি কিছু বলতেও পারিনি, না করার কোনো কারণ ছিল না। ছেলে বিদেশে চাকরি করে, ফ্যামিলি ভালো, আর সবচেয়ে বড় কথা আমার নাকি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই বিয়েটা করতেই হবে। আর তোরা তো জানিস বাবার উপর কিছু বলতে পারি না আমি, তাই রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর কাল ছেলের সাথে দেখা করতে বলেছে, তাই আমি বলছি তোদের নিয়ে যাব, একা যাব না। এখন তোরা যা বলবি বা যা মনে হয় তাই বল। কথাটা বলেই বেগম মাথা নিচু করে ফেলল। সবাই না দেখেও বুঝতে পারছে বেগম কাঁদছে। মুহূর্তে পরিবেশটা ইমোশনাল হয়ে পড়ল। সবাই গোল করে একে অপরকে জড়িয়ে ধরল। ভবিষ্যৎ জানা নেই তাদের, কি হবে এরপর তাও জানে না তারা। শুধু এতটুকুই ভরসা বা সান্ত্বনা, ওরা একসাথে না থেকেও সবাই সবাইকে মিস করবে, মনে রাখবে, বন্ধুত্বের স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাঁচবে। 5 স্টার এক রেস্টুরেন্টে বসে সামনের থাই গ্লাসের দিকে তাকিয়ে আছে তীব্র। ওর পাশে বসে মৃন্ময় সমানে হাত কসলাচ্ছে।
আর পাশে মেঘ আরামে ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত। টাইম পাস করার জন্য চ্যাটিং করা অন্যতম একটা কাজ মেঘের কাছে। ওরা আজ এসেছে মিন্ময়ের মার পছন্দ করা মেয়ের সাথে দেখা করতে, কিন্তু আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তাদের দেখা মিলছে না। এতে তীব্র বেশ রেগে আছে। বার কয়েক মৃন্ময়কে বলেছে ফোন করতে, কিন্তু মৃন্ময়ের এক কথা, তার নাকি ভীষণ নার্ভাস লাগছে, তাই ফোন টোন করতে পারবে না সে। তীব্র ইতিমধ্যে তোড়জোড় করছে উঠে চলে যাওয়ার, কিন্তু মৃন্ময় এক প্রকার জোর করে ধরে রেখেছে। তীব্র এবার রেগে বলে উঠল, এই প্রথম কারোর জন্য এত ওয়েট করতে হচ্ছে। তো রুডবি কি বিয়ে করতে আসবে যে এত দেরি করছে? মৃন্ময় ফোনে টাইম দেখে বলল, টাইম তো ঠিকই আছে, আমরাই তাড়াতাড়ি এসেছি, ওরা ঠিক টাইমে আসবে। কথাটা বলেই জিভ কাটল মৃন্ময়। তীব্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কয়টায় ওদের আসতে বলেছিস? মৃন্ময় ঢোক গিলে তোতলানো স্বরে বলল, 10টায়। তীব্র ঘড়িতে চোখ রেখে দেখলো 10টা 5 বাজে। লাইক সিরিয়াসলি? ওরা প্রায় 45 মিনিট আগেই এসে পড়েছে। এসবের কোনো মানে হয়? এত তাড়াতাড়ি এসে কোন রাজ্য পাঠটা করলো? বিরক্ত হয়ে সামনে তাকালো, মুহূর্তেই চক্ষু শীতল হয়ে এলো। বিরক্তির জায়গায় ভর করলো একরাশ মুগ্ধতা। মুগ্ধ চোখে সে সেদিকেই তাকিয়ে রইল তীব্র। বন্ধুমহলের সব সদস্যরা মিলে বেগমের দিকে তাকিয়ে আছে, কিন্তু বেগম সেদিকে না তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কেমন অ্যাটিটিউডওয়ালা ছেলে দেখেছিস? একবার ফোনও করলো না। আমার কাছে না হয় নাম্বার নেই, ওনার কাছে তো আছে। একবার ফোন দিয়ে তো বলতে পারতো কোথায় আছি আমরা। বেগমের এমন কথাই রূপ বিরক্ত গলায় বলল, আগে ভেতরে চলে আর তারপর দেখা যাবে। রূপের কথায় সকলে সায় জানিয়ে ভেতরে ঢুকলো। এত বড় রেস্টুরেন্টের কোন কর্নারে কাঙ্ক্ষিত ব্যক্তিটি বসেছে তা খুঁজে বার করা মুশকিল। সবাই এক জায়গায় দাঁড়িয়ে রইল। রূপ এদিক ওদিক থাকিয়ে হাঁটছে। পরনে তার রেড থ্রি পিস, ওনাটা একপাশে ছেড়ে দেয়া। ওনার পেছনের দিকটা ঘুরিয়ে সামনে এনে সেটা আঙুলে পেঁচাতে পেঁচাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ বাদিকের কর্নারের দিকে চোখ যেতেই থেমে গেল তার চলা। বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। এটা কি সে স্বপ্ন দেখছে নাকি ভ্রম? এখানে তীব্র চৌধুরী কি করবে? কিছু করতেও পারে, এত বড় বিজনেসম্যান ইনি। এইসব 5 স্টার রেস্টুরেন্টে তাদের সব সময় চলাচল থাকে। তীব্রের পাশে দুটো ছেলেকে দেখে ভাবলো হয়তো আড্ডা দিতে এসেছে বন্ধুদের সাথে, নয়তো কোনো মিটিংয়ে। এসব ভেবেই পেছনে তাকালো রূপ। পেছনে তাকিয়ে আরেক দফা অবাক হলো, কারণ বন্ধু মহলের সব সদস্যরা হাঁ করে রূপের দিকে একবার, তীব্রর দিকে একবার তাকাচ্ছে। রূপ কিছু না বুঝে বেগমের কাছে এসে জিজ্ঞাসা করল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে তাকিয়ে কি দেখছে ওরা? বেগম কাঁদো কাঁদো গলায় বলল, তীব্র চৌধুরীর পাশে বসে ছেলেটার সাথেই আমার বিয়ে ঠিক করেছে দোস্ত। মা কালকে আমাকে ছবি দেখিয়েছিল, তাই এক দেখায় চিনে ফেলেছি। কিন্তু তীব্র চৌধুরী এখানে কি করছে? দোস্ত, এত বড় একজন বিজনেসম্যানের পরিচিত কেউ, আমার তো সামনে যেতেই ভয় লাগছে। আর ওদেরকে এটা বলায় ওরা এইভাবে তাকিয়ে আছে। বেগমের কথা শুনে রূপ বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে বেগমের দিকে। তীব্র চৌধুরী, আবার এই তীব্র চৌধুরীর পাল্লায় পড়তে হলো। পৃথিবীতে এত ছেলে থাকতে এই লোকের তীব্র চৌধুরীরই রিলেটিভ হতে হলো। সর্বনাশ! ওদের এইসব ভাবনার মাঝেই ঈশান আর নীল এগিয়ে গেল ওদের দিকে। ঈশান তীব্রের উদ্দেশ্যে বলল, স্যার ভালো আছেন? তীব্র সেই তখন থেকে রূপের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রূপ যখন আনমনে ওনা আঙুলে পেঁচাতে পেঁচাতে আসছিল, তখন রূপকে তীব্রের কাছে ভীষণ কিউট ইনোসেন্ট লাগছিল। চাইলেও তীব্র চোখ ফেরাতে পারছিল না। রূপ যখন তীব্রকে দেখে দাঁড়িয়ে গিয়ে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল, তীব্র যেন ওই দৃষ্টির গভীরে হারিয়ে যাচ্ছিল। রূপের প্রত্যেকটা কাণ্ডই তীব্র গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এতক্ষণ। হঠাৎ কারো ডাকে ভাবনা থেকে বেরিয়ে এসে সামনে তাকায় তীব্র। এক দেখাতেই ঈশানকে চট করে চিনে ফেলে, তাই মুখে গম্ভীর ভাব রেখে বলে ওঠে, এক্সকিউজ মি, কিছু বললে? ঈশান হতবাক হয়ে তাকালো তীব্রর দিকে। প্রথম দেখাতে কেউ তুমি সম্বোধন করে ডাকতে পারে কাউকে, তাও মুখে হাসি রেখে বলল, আসলে আমি বলছিলাম আপনি ভালো আছেন? তীব্র হালকা হেসে বলে, এই তো আছি মোটামুটি। তা তুমি? আর কিছু বলার আগে নীল বলে উঠল, আসলে আপনার পাশে বসা স্যারের মা আমাদের দেখা করতে বলেছে। তীব্র তাকালো মৃন্ময়ের দিকে। মৃন্ময় এতক্ষণ চুপ করে রূপদের দিকে তাকিয়েছিল।
নীলের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, তুমি পেখমের ফ্রেন্ড রাইট? নীল মাথা ঝাঁকালো, তারপর রূপদের হাত নেড়ে ডাক দিতে ওরা এসে সামনে দাঁড়ালো। তীব্র সবাইকে বসতে ইশারা করতে ওরা বসে পড়ল। তীব্ররা এক পাশে আর অপর পাশে রূপরা বসেছে। রূপ তীব্রর মুখোমুখি বসেছে, মন মেঘের মুখোমুখি, আর পেখম মৃন্ময়ের মুখোমুখি। আর ওদের দুপাশে ঈশা, নীল, ঋদ্ধি বসেছে। মৃন্ময় তখনও দাঁড়িয়ে আছে। ও কনফিউশনে পড়ে গেছে রূপদের দেখে। মেয়ের ছবিও দেখেনি, তাই বুঝতে পারছে না কে পেখম। ওর অবস্থা বুঝে মন ব্যঙ্গ করে বলল, আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসতে সমস্যা হচ্ছে নাকি? বলেই মুখ টিপে হাসতে লাগলো। ওর দেখা দেখি রূপরাও হালকা হাসলো। সবাই মৃন্ময়ের দিকে তাকাতে মৃন্ময় ধপ করে চেয়ারে বসে পড়ল। ওর বসার ধরন দেখে ঈশান মুখ টিপে হেসে বলল, কি ব্যাপার জিজু, পাত্রীকে চিনতে পারছেন না নাকি? মৃন্ময় শুকনো গলায় বিষম খেল। কি সাংঘাতিক বন্ধু বান্ধব! বিয়ে ঠিক না হতে জিজু বানিয়ে দিয়েছে। ভয়ে গলা আরও শুকিয়ে আসে ওর। ও করুণ দৃষ্টিতে তীব্রর দিকে তাকালো, যার অর্থ, এই জন্য কি তোদের নিয়ে এসছি? আমাকে না বাঁচিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছিস? তীব্র তেমন পাত্তা দিল না। ও তো ওর আলোকেশী কন্যাকে দেখতে ব্যস্ত, যে কিনা মৃন্ময়ের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। আর তার হাসিতে তীব্র হারিয়ে যাচ্ছে বারবার। তীব্রর পাত্তা না পেয়ে মৃন্ময় এবার মেঘের দিকে তাকালো। মেঘ মৃন্ময়ের অবস্থা বুঝে রসিকতা করে বলে উঠল, এমন মেয়ে নিয়ে আসলে কি করে বুঝবো? মেয়ে দেখলে তো ছেলেদের সবাইকে পছন্দ হবে। এখন কি তিনজনকে আমার বন্ধু বিয়ে করবে? মৃন্ময়ের কথা শুনে রূপরা বিস্মিত হয়ে গেছে। এই ছেলে তো ওদের থেকেও 5 ধাপ এগিয়ে। আর মৃন্ময়, ওর অবস্থা করুন। বাঁচাতে বলে এখন মরণ ডেকে এনেছে মেঘের এমন বেফাস কথায়। পরিস্থিতি সামলাতে পেখম বলে উঠল, আমি পেখম দাস। মৃন্ময় শান্ত চোখে তাকালো পেখমের দিকে। কি অমায়িক সৌন্দর্য দিয়ে ঘেরা! এতক্ষণ বিয়ে ভাঙা নিয়ে তৈরি ছিল, কিন্তু পেখমকে দেখে এই মুহূর্তে বিয়ে করে নিতে ইচ্ছা করছে। এজন্যই মৃন্ময় আসতে চায়নি। ও জানতো পুরুষেরা সৌন্দর্যের পূজারী, সেখানে মৃন্ময় কেন বাদ যাবে ভেবে মৃদু হাসল সে। তীব্র রূপের খুব কাছে ঝুঁকে আছে। ভয় রূপের নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। নিরিবিলি এক পরিবেশে বর্তমানে তাদের অবস্থান। এদিকটায় কেউ নেই বললেই চলে। রেস্টুরেন্টের টেবিলটা থেকে সবার দূরে দূরে অবস্থান। শুধু পেখম আর মৃন্ময় বসে আছে সেই টেবিলে। ওদের আলাদা প্রাইভেসি দিতেই ওরা আলাদা আলাদাভাবে ঘুরছে। রূপ যখন আনমনে ঘুরছিল, ঠিক তখনই কেউ হ্যাসকা টান মেরে তাকে রেস্টুরেন্টের পেছনে মিনি সাদে নিয়ে এসেছে। রূপ রেগে কিছু বলবে, তার আগেই তীব্রকে দেখে থেমে গেছে। বলা বাহুল্য, রূপকে টেনে আনা লোকটা আর কেউ নয়, তীব্র ছিল। হঠাৎ তীব্রর থেকে এমন অপ্রত্যাশিত ঘটনা রূপ আশা করেনি, তাই ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তীব্রর মুখের দিকে। রূপকে আরো অবাক করে দিয়ে তীব্র রূপের 2 বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরে, আর রূপের দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপের মুখের দিকে। সেই তখন থেকে প্রায় কয়েক মিনিট এভাবেই আছে। এবার রূপ আমতা আমতা করে বলে উঠল, এভাবে ধরে আছে কেন? আর কিছু বলার আগে তীব্র রূপের ঠোঁটে আঙুল দিয়ে চেপে ধরে, চুপ করিয়ে দেয়। রূপ এবার চরম অবাক হয়ে তীব্রর দিকে তাকিয়ে রয়। তীব্র কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে অপ্রত্যাশিত কথা বলে বসে, যা রূপের হৃদয় ভেদ করে শরীরের রন্ধে রন্ধে প্রবাহিত হয়। আবেশে 2 চোখ অজান্তেই বুঝে আসে, ভালো লাগায় শরীর ছেয়ে যায়। কথাটা ছিল এমন, তোমার মায়াবী চোখে আমি বারবার কেন হারিয়ে যাই মায়ারানী? এত মায়া দিয়ে কেন তোমাকে উপরওয়ালা তৈরি করেছে? আমার সামলে থাকা দায় হয়ে পড়ছে তো মায়ারানী। কোনো এক আধার রাতে আমার আধারের হৃদয়ে স্পর্শী হয়ে এসেছো তুমি। সেই আধার রাতেই আমার হৃদয় গভীরভাবে স্পর্শ করেছ, ভেঙে দিয়েছ আমার এতদিনের বেপরোয়া ভাব। করেছ তো তোমাতে বন্দি, খুব গভীরে ছুঁয়ে দিয়েছ আমায়, উন্মাদ করেছ তোমাতে। অচিরেই কেড়ে নিয়েছ আমার ঘুম। আমার প্রতিটা নিদ্রাহীন রাত সাক্ষী আছে তোমাতে। কতটা বিভোর আমি, এখন যে চাইলেও নিজেকে দমিয়ে রাখতে পারবো না আমি। কেন করলে এমন মায়ারানী? এর শাস্তি পেতে হবে তোমায়, খুব গভীর, খুব ভয়ঙ্কর শাস্তি। তৈরি থেকো। তীব্রর মুখে ফুটে ওঠা গভীর প্রেমময় বাক্য শ্রবণ করে রূপ যেন অন্যরাজ্যে বিচরণ করছে। ইচ্ছে করছে না সেখান থেকে বেরোতে। বারবার মন খুব করে চাইছে সময় থেমে যাক, আর রূপ এভাবে তীব্র নামক তীব্রতর হারিয়ে যাক।
হৃদয়ের অন্তলীনে লুকিয়ে থাকা প্রেমগুলো বেরিয়ে আসুক, মিছিল চালাক সর্বস্ব, ভিজে যাক প্রেমের বৃষ্টিতে, হারিয়ে যাক অন্য কোনো রাজ্যে যেখানে রাজা স্বয়ং তীব্র, আর তার রানী হোক শুধুমাত্র রূপ। এমন হলে কি খুব বেশি ক্ষতি হবে? হোক না এমন প্রেম তাদের। বেশ কিছুক্ষণ পরে আসতে আসতে চোখ খুলল রূপ। তীব্র নেই, পুরো মিনি ছাদের কোথাও নেই তীব্র। এত তাড়াতাড়ি চলে গেল? রূপ কিছুক্ষণ আগের কথা ভেবে নিজেই ব্লাশ করতে লাগলো। তার জমানো অনুভূতির প্রকাশ না ঘটলেও যাকে ঘিরে অনুভূতিগুলো জমেছে হৃদকোঠায় তার মনের কথা জানতে পেরেছে। এটাই কি কম নাকি? খুশিতে রূপের নাচতে ইচ্ছে করছে এই মুহূর্তে, তবে খুশিটা মনের মধ্যেই চেপে রেখে টেবিলের উদ্দেশ্যে পা বাড়ালো। হয়তো ইতিমধ্যে সবাই ওখানে আছে। রূপ টেবিলের সামনে যেতেই দেখল মৃন্ময় বেগমের হাতের ওপর হাত রেখে তাকিয়ে আছে বেগমের দিকে, আর বেগম লজ্জায় মাথা নিচু করে বসে আছে। টেবিলের থেকে একটু দূরে ঈশান আর নীল দাঁড়িয়ে রেস্টুরেন্টের ডেকোরেশন দেখছে। ওদের পাশের ছোট্ট গোল টেবিলে বৃদ্ধি বসে বিরিয়ানি খাচ্ছে, শুধু মন আর মেঘ মিসিং। কিছু দূরে চোখ পড়তেই দেখল তীব্র ফোন কানে হেঁটে এগিয়ে আসে। রূপের হৃদয় সদ্য প্রেমে পড়া কিশোরীদের মতো দামামা বাজাচ্ছে। তীব্রর সামনে যেতে অচিরেই লজ্জা লাগছে। হায়, কি এক যন্ত্রণার কবলে ফেসে গেছে রূপ। তীব্র এগিয়ে এসে রূপের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল, আর সেকেন্ডের ব্যবধানে তীব্র রূপকে চোখ মারল। বড়সড় এক ঝটকা খেল রূপ। তীব্রর মতো গম্ভীর অ্যাটিটিউড ওয়ালা মানুষের দ্বারাই এও সম্ভব। তার যে বড় কথা, সে এখন বিজনেসম্যান। শুধু তাই নয়, দেশের টপ বিজনেসম্যান। বিস্ময় হতবাক হয়ে গেছে রূপ। আজ একের পর এক ঝটকা খেতে খেতে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে নির্ঘাত। তীব্র টেবিলে বসতেই রূপ ও গুটি গুটি পায়ে টেবিলে বসল, তবে ভুলেও তীব্রর দিকে তাকালো না। না জানি আবার কিভাবে লজ্জায় ফেলে দেয়। তাই নিচে তাকিয়ে এক মনে কোল্ড কফি খেতে লাগলো। আর তীব্র, সে তো কফির মগে চুমুক দিয়েও রূপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম মেয়েটাকে এতটা লজ্জাবতী হতে দেখল। কিছুতেই চোখ সরাতে পারছে না এই লজ্জাবতী লতার ন্যায় গুটিয়ে থাকা তার প্রেয়সীর দিক থেকে। ওরা ভাবনায় বিভোর থাকার কিছুক্ষণ বাদেই হন্তদন্ত হয়ে মেঘ আর মন এসে ধপ করে নিজেদের বরাদ্দ চেয়ারে বসে হাঁপাতে লাগলো। ততক্ষণে ঈশান ওরাও এসে টেবিলে বসেছে। সবার মূল দৃষ্টি মন আর মেঘের দিকে। মৃন্ময় মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোরা দুজন এমন দৌড়ে এলি কেন? মনে হচ্ছে কেউ দৌড়ে দিয়েছে। ব্যাপার কি বলতো? মৃন্ময়ের কথায় মন কটমট চোখে মেঘের দিকে তাকালো। মেঘও হতাশ দৃষ্টিতে মনকে একবার দেখে নিয়ে বলে উঠল, এত মেয়ে নিয়ে ঘুরেছে, কিন্তু বাপের জন্মে এমন ঘাটতারা মেয়ে দেখেনি। মন মুহূর্তে রেগে বলল, দেখেননি যখন এখন দেখে নিন, ভালো করে দেখে নিন। অসভ্য পুরুষ মানুষ, মুডটাই নষ্ট করে দিল। মেঘ রাগি চোখে তাকিয়ে কফিতে মনোযোগ দিল। এই মেয়েকে আপাতত আর না ঘাটানোই ভালো। কেউ কিছু বলল না আর, কারণ তীব্ররা জানে মেঘ কেমন, আর রূপরাও জানে মন কেমন। দুটোই এক ধাঁচের, তাই কাউকে না ঘাটানোই ভালো। ওরা আরও টুকটাক কথা বলছে আর গল্প করছে, কিন্তু এদের মধ্যে তিনজোড়া মানবের চোখ ব্যস্ত নিজেদের প্রিয় মানুষটিকে দেখতে। মেঘ যদিও আবেগের বশে মনের দিকে তাকিয়ে আছে, অনেকটা মেয়ে পড়ানোর ধান্দাই, ওই টাইম পাস যাকে বলে। আর মৃন্ময়, সে তো তখন থেকে বেগমকে দেখে যাচ্ছে। তীব্র, তার কথা তো বাদই দিলাম, এত ঘটনা ঘটলো তাতেও তার কোনো ধ্যান জ্ঞান নেই। সে ব্যস্ত নিজের প্রিয়সীকে দেখতে, চোখের তৃষ্ণা মেটাতে। রূপও আর চোখে দেখছে নিজের অনুভূতিতে জড়ানো পুরুষটিকে। ভবিষ্যৎ জানা নেই ওদের, শুধু মুহূর্তটাকে উপভোগে ব্যস্ত ওরা। রেস্টুরেন্টে হালকা স্বরে মিউজিক বাজছে, গানের প্রতিটি লাইনে হারিয়ে যাচ্ছে ওরা। ভালোবাসার ভালো লাগার এক নতুন প্রহর শুরু হচ্ছে যেন। এর শেষ কোথায় বা বিস্তার কতদূর জানা নেই ওদের। ভালো লাগার অফুরন্ত মুহূর্ত উপভোগে ব্যস্ত ওরা। থাক না কিছু অনুভূতি লুকানো, প্রকাশটা না হয় এভাবেই হোক। আকাশটা বেশ স্বচ্ছ আজ। টানা কয়েকদিন ভারী বর্ষণের পর রৌদ্রোজ্জ্বল দিনের দেখা মিলেছে। দারুণ এক সকাল ফুরফুরে মেজাজে উপভোগ করছে রূপ। ভালো লাগায় শরীর ছেয়ে যাচ্ছে বারংবার। আজ সব কিছুই অদ্ভুতভাবে ভালো লাগছে রূপের। বিরক্তির ছিটে ফোটাও অবশিষ্ট নেই ওর মধ্যে। হঠাৎ এত ভালো লাগা কোথা থেকে উদয় হলো সেটাই বুঝতে পারছে না রূপ, বরঞ্চ বুঝতে চাইছে না। গরম ধোয়া ওঠা কফির মগে চুমুক দিতে দিতে সকালের ব্যস্ত শহর দেখছে ব্যালকনিতে দাঁড়িয়ে।
কাল রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যার দরুন আজ সবকিছু সতেজ। কালকের কথা মনে পড়তেই হালকা ব্লাশ হতে লাগলো রূপ। তীব্রর কথা, কাছে আসা প্রেমময় বাক্য, অপ্রত্যাশিত কাজ, সবকিছু রূপের মনে ভালো লাগার সৃষ্টি করছে। কাল রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর তীব্র সবার অগোচরে রূপকে বাই বলেছিল, যাতে করে রূপের লজ্জার পরিমাণ আরও বেড়ে গিয়েছিল। বাড়িতে ফিরেও তীব্রের ভাবনাতেই বিভোর ছিল রূপ, ভেবেই হালকা হাসল। কিছুক্ষণ পরে রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতেই ওয়াশরুমে চলে গেল। আজ আবার বেগমকে জ্বালানো বাকি আছে। ক্যাম্পাসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফাল্গুনী। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে ফাল্গুনির দিকে তাকিয়ে আছে রোহান। ফাল্গুনী আর চোখে রোহানকে দেখে যাচ্ছে। ভার্সিটিতে আসার পরেই রোহানকে ক্যাম্পাসে দেখে সেখানে এগিয়ে যায় ফাল্গুনী। ফাল্গুনীকে হঠাৎ দেখে রোহান কিছু বলবে, তার আগেই ধীর কণ্ঠে ফাল্গুনী বলে ওঠে, একটু কথা ছিল আপনার সাথে। রোহান কিছু বলার আগেই ওর পাশে দাঁড়ানো ওর বন্ধু বান্ধব এর মধ্যে একটা মেয়ে ফাল্গুনীকে ধমকে বলে ওঠে, এই মেয়ে কে তুমি? সাহস তো কম নয়, সিনিয়রদেরকে আলাদা ডেকে কথা বলতে চাও? যা বলার আমাদের সামনেই বলো, রোহান কোথাও যাবে না। ফাল্গুনী কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে রোহানের দিকে তাকালো। রোহান ব্রেঞ্চ থেকে উঠে হাত ঝাড়তে ঝাড়তে ফাল্গুনের উদ্দেশ্যে বলল, ক্যাম্পাসের পেছনের দিকটায় দাঁড়াও, গিয়ে আসছি আমি। ফাল্গুনী খুশি হলো সেটা প্রকাশ না করে তাকে ধমক দেওয়া মেয়েটার দিকে তাকালো। মেয়েটা অবাক চোখে রোহানের দিকে তাকিয়ে ফাল্গুনির দিকে তাকাতেই ফাল্গুনি নিজের চুলগুলো হাওয়ায় উড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ওর যাওয়ার দিকে মেয়েটি তেড়ে যেতে নিলেই পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, ছাড় না রিয়া, কেন ঝামেলা বাড়াচ্ছিস? রিয়া রেগে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমি ঝামেলা বাড়াচ্ছি? ওই মেয়েটার সাহস কত আমার রোহানের দিকে নজর দেয়? রোহান এতক্ষণ চুপ থাকলেও এবার রিয়াকে উদ্দেশ্য করে বলল, প্রথমত আমি তোর কেনার সম্পত্তি নই, তাই আমার রোহান বলাটা বন্ধ কর। আর দ্বিতীয়ত ফাল্গুনির সাথে লাগতে চাস না, ফল ভালো হবে না। কথা শেষ করেই রোহান চলে গেল ফাল্গুনি যেদিকে গেছে সেদিকে। আর ওর যাওয়ার দিকে সবাই হাঁ করে তাকিয়ে শেষমেশ রোহানটাও ফেসে গেল তাহলে। আর রিয়া সে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। বলা ভালো, রিয়া প্রায় 2 বছর থেকে রোহানের জন্য পাগল। রোহান অবশ্যই পাত্তা দেয় না ওকে, কিন্তু রিয়া আঠার মতো রোহানের পেছনে লেগেই থাকে। রোহান ফাল্গুনির সামনে যেতেই দেখে ফাল্গুনি পেছন ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রোহান গলা ঝাড়া দিতেই ফাল্গুনি ওর দিকে না ঘুরিয়ে বলে উঠল, সরি। অনেকক্ষণ পরেও রোহানের কোনো সারা শব্দ না পেয়ে পেছন ঘুরে তাকাতেই দেখলো রোহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এমন একটা ভাব যেন ফাল্গুনি কিছু বলেইনি। ফাল্গুনি আবার একই স্বরে বলে উঠল, আমি সত্যিই ভীষণ দুঃখিত সেদিনের বিহেভিয়ারের জন্য। রোহান এবার তীক্ষ্ণ চোখে তাকালো ফাল্গুনির দিকে। রোহানের দৃষ্টি দেখে ফাল্গুনি দ্রুত মাথা নিচু করে ফেলল। কেন যেন ওই চোখের দিকে তাকাতে পারে না ও, হারিয়ে যায় অন্য কোনো রাজ্যে। তাই দ্রুত চোখ সরিয়ে নিল। রোহান কিছুক্ষণ ফাল্গুনিকে পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাল কোথায় ছিলে? ভার্সিটি মিসিং দেওয়ার কারণ কি? ফাল্গুনি আর চোখে তাকালো রোহানের দিকে। এই ছেলে কি কালকে ওর খোঁজ করেছে নাকি? না হলে জানলো কি করে? এসব ভেবেই আন্তঃস্বরে জবাব দিল, বাড়িতে গেস্ট এসেছিল তাই আসেনি। ফাল্গুনের কথা শুনে রোহান স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর বলল, তো বলো সেদিন মিসবিহেভিয়ার মানে কি? কি সব আবল তাবল কথা বলছিলে যে আমাদের মাথার উপর দিয়ে গিয়ে প্রচন্ড জোরে গাছে গিয়ে ধাক্কা খেয়েছিল? ফাল্গুনি অবাক চোখে তাকালো রোহানের দিকে। কি হাই লেভেলের ফাজিল ছেলে, মাথার উপর দিয়ে কথা গিয়ে আবার কাছে ধাক্কাও খায় নাকি? এমন আজব কথা আজ প্রথম শুনল ও। ফাল্গুনিকে চুপ থাকতে দেখে রোহান বলে উঠল, কি মিস ফাগুন হওয়া, আপনি বলবেন নাকি আমি চলে যাব? উফ, আবার সে নামে ডাকলো। এই ছেলে কি বোঝে না ফাল্গুনির হৃদয়ে প্রচন্ড ধাক্কা খায় এইটা? ফাল্গুনি নিজেকে সামলে আনমনি বলল, আপনার বাইকের পেছনে সেদিন একটা মেয়ে ছিল, তাকে দেখে আমার প্রচন্ড রাগ লাগছিল, তাই অমন বিহেভ করেছি। কিন্তু কাল আমার ফ্রেন্ড পাখি বলল ও নাকি আপনার বোন। আমি সত্যিই ভীষণ সরি, আমি জানতামও না আপনার বোন হয়। রোহান কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে ফাল্গুনির দিকে তাকিয়ে রইল। তারপর গলার স্বর গাঢ় করে বলল, আমার সাথে অন্য মেয়েকে দেখে তোমার রাগ লাগার কারণ কি?
ফাল্গুনির এবার হুঁশ হলো, ও এতক্ষণ কি বলছিল। হায়রে, কি হবে এখন? কি জবাব দিবেও ওর নিজের মনেই তো কনফিউশনে ভরা। কেন রাগ লাগলো হঠাৎ? এমন কোনো কারণ তো নেই। রোহান এবার বলল, বাই দ্য ওয়ে, আর ইউ জেলাস ফর মি?